যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আগামী 26শে এপ্রিল আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা আসনের নির্বাচন সংগঠিত হবে। আর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দত্তবর্মন মহোদয়াকে আমরা প্রার্থী করেছি পদ্মপশ্চিমে। এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির সঙ্গে সেই 2018 থেকে আমাদের অ্যালায়েন্সের সরকার এই ত্রিপুরা রাজ্যে চলছে। আর গত কদিন আগে আপনারা জানেন যে ত্রিপুরা মথা, এই ত্রিপুরা মথার সঙ্গেও ভারতীয় জনতা পার্টির অ্যালায়েন্স হয়েছে এবং ত্রিপুরা মথা থেকে 2 জন বিধায়ককে রাজ্য মন্ত্রিসভার সদস্য বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে। অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য যারা কাজ করতেন, সে আইপিএফটি হোক আর ত্রিপুরা মথাই হোক, আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় হয়ে বিজেপি, আইপিএফটি, মমতা একসঙ্গে আমরা লড়াই করছি, আমরা অ্যালায়েন্স করেছি এবং মানুষের সার্বিক বিকাশের জন্য আমাদের এই সরকার আমরা কাজ করব, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। বন্ধু, এই 26শে এপ্রিল ভারতীয় জনতা পার্টিকে কেন ভয় করেন আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা আপনাদের কাছে সামনে তুলে ধরব, কারণ আপনারা দীর্ঘক্ষণ ধরে রৌদ্রকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে আজকে যে উপস্থিত হয়েছেন, আর সবচেয়ে বেশি আজকে মহিলাদের উপস্থিতি আজকে আমাদের কাছে জাগ্রত হয়েছে যে আমার মা কালিয়া, মা দুর্গা স্বয়ং এখানে উপস্থিত হয়েছে। আর যখন আমরা জানি যে আমাদের এই মা কালিয়ার, মা দুর্গার অবতাররা মহিলারা জাগ্রত হয়, তখন এই অসুরকে নাশ করার জন্য তারা 10 হাত প্রয়োজনে নিতে পারে। আজকের এই উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। 2024-এর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করব। আর আমরা জানি 22শে জানুয়ারির পর ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, ওই 22 জানুয়ারির পর থেকে আমরা বলে দিয়েছি যে দেশের প্রধানমন্ত্রী অন্য কেউ ইন্ডিয়া জোট করেছেন, মোদীজিকে ধরতে হবে। আর ইন্ডিয়া জোট কি মানুষের জন্য কি কাজ করবে, গরিব মানুষের জন্য কি কাজ করবে, দেশের জন্য কি কাজ করবে, মহিলাদের জন্য কি কাজ করবে, কোন তার পরিকল্পনা নেই। খালি ইন্ডিয়া জোট, INDI অর্ধেক লোক জেলে চলে গেছে, কিছু লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন, কিছু লোক মোদীজিকে সাপোর্ট করছেন। মোদীজি ভারতের বিকাশের জন্য যে গ্যারান্টি দিচ্ছে, তাতে ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। ওই ইন্ডিয়ার জোট দিয়ে কাজ হবে না। মানুষ নিশ্চিত হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হবে। ভাবতে অবাক লাগে আজকে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম নির্বাচনে লড়াই করছেন। 2023-এর বিধানসভা নির্বাচন এই কংগ্রেস এবং সিপিএম একজোট হয়েছেন। এই কোয়াইতে একটা সময় আমরা জানতাম সিপিএম এর গড়
আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি কোথায় ভুল দেবেন? উনি তো পূর্ব পশ্চিম আসনে উনি ভুল দেবেন। জিজ্ঞেস করবেন না সিপিএম এর নেতাদেরকে যে মানিক সরকার কোথায় ভুল দেবেন? কারণ ওইখানে তো সিপিএম এর প্রার্থী নেই, ওইখানে তো কংগ্রেসের প্রার্থী হয়েছে। উনি কোথায় ভুল দেবেন? এই মানিক বাবুকে তাদেরকে দেখেছি দীর্ঘদিন ধরে এই কংগ্রেসীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বুর্জোয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই মানিক বাবুরা। আজকে নরেন্দ্র মোদীজির কমানে মানিক বাবুদের এমন পরিস্থিতি হয়েছে যে মানিক বাবু বাধ্য হবেন ওই হাতচিহ্নে ভোট দিতে, নতুবা নরেন্দ্র মোদীজিকে সাপোর্ট করে প্রত্যাশীরা মানিক সরকার ভোট দিতে বাধ্য হবে। সেই পরিস্থিতির শিকার হয়েছেন তারা। অদ্ভুত বিষয় যে আজকে কিছু সিপিএম এর লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। প্রায় 12 পরিবারের 68 ভোটার আজকে সিপিএম এ, তারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছেন, আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। দিনে দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আর কিছুক্ষণ পর আগরতলার পার্টি অফিসে আমিও থাকার কথা রয়েছে। আমার কাছ থেকে অনেক সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্ব আজকে আমাদের পার্টিতে সামিল হতে চলছেন। সেটা প্রায় 6টার সময় আমাদের আগরতলা পার্টি অফিসে হবে। কারণ মানুষ বুঝতে পেরেছে এই কমিউনিস্টরা কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছে, আর এই কংগ্রেসীদের সঙ্গে তাদের আঘাত করতে হয়েছে। আর এই কংগ্রেসীরা গভর্নমেন্ট দল 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব চলেছে। আর এই সিপিএম এর রাজত্বে বহু কংগ্রেসী নেতা, বহু কংগ্রেসী যারা বিরোধী দল করত, তাদেরকে ত্রিপুরা থেকে ভাগতে হয়েছে। শুধু তাই নয়, বহু কংগ্রেসী নেতাদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি না এই গোয়াই অঞ্চল এলাকায় কোন সন্ত্রাসের জায়গা এই সিপিএম এর তারা 25টা বছর কায়েম করে রেখেছিলেন। আজকে যারা ওই কংগ্রেস থেকে খুন হয়েছেন, তাদের আত্মা ওই সিপিএম এর নেতাদেরকে জিজ্ঞেস করতে চায়, ওই কংগ্রেসী নেতাদের জিজ্ঞেস করতে চায় যে তাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আঘাত হয়েছে। জিজ্ঞেস করবেন তো ওই কংগ্রেসী আর সিপিএম এর নেতা কয়েকজন এখনো কয়েকটা রয়েছে, বিদ্যমান রয়েছে। আমাকে সুব্রত বলছিলেন মন্ডল সভাপতি যে লুকিয়ে লুকিয়ে এখন রাজনীতি করেন, গোলাম বাজারে আসতে পারে না, ভয় আতঙ্ক। কারণ মানুষ 25টা বছর ছিলেন, মানুষের জন্য যে কাজগুলি করেছেন আমি বলবো আপনাদের সামনে তুলে ধরব। আজকে লুকিয়ে লুকিয়ে করছেন। জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে যদি দেখা হয় যে কাদের সাথে ওই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বন্ধুত্ব হয়েছে। আপনারা বলুন না তাদের রাজনৈতিক অবস্থান কি? তারা আগামী দিনে কংগ্রেসে থাকবেন তার কি গ্যারান্টি রয়েছে? কোন গ্যারান্টি আছে? তারা তো কোন সময় কংগ্রেস, কোন সময় তৃণমূল কংগ্রেস, কোন সময় বিজেপি, আবার কোন সময় কংগ্রেস। নির্বাচন আসলে তাদেরকে দেখা যায় মুখোশ করে আসে। আর কি বলেন ওই কংগ্রেসীরা? এইবার আয়া করতেছি আইলে সামরাসুল্লাহ। আর দেখা যেত ওই কংগ্রেসীদেরকে রেজাল্টের দুদিন আগে তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লির কংগ্রেস সোনিয়া গান্ধীরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তাদের বাড়িতে মোটা মোটা সুটকেস চলে যেত, সিপিএম এর সমস্ত সুযোগ সুবিধা এই কংগ্রেসীরা তুলে নিত। তাই মানুষ বুঝতে পেরেছে যে এই ত্রিপুরা রাজ্যে ওই কংগ্রেসীদের ভবিষ্যৎ নেই। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। এই কংগ্রেসীরা নেতারা 2023-এর বিধানসভা নির্বাচনের বড় বড় ডায়লগ করেছিলেন। কি বলেছিলেন? বিজেপি সিঙ্গেল ডিজিট হয়ে যাবে। আরে ত্রিপুরা রাজ্যের মানুষ কি মূর্খের রাজ্যে বাস করে? ঠিক ত্রিপুরা রাজ্যের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। ওই কংগ্রেসীদের সিঙ্গেল ডিজিট বানিয়ে তাদেরকে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন আর কোনো কাজ নেই, এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম, রাত পোয়াইলে ভাতের কাজ।
বন্ধুগণ 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব ছিল। আপনারা বলুন তো তাদের স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। বলেছি না বলুন? গরিবের সরকার। কাহে গরিবের সরকার? আপনারা বলুন তো, এখানে আমার অনেক মায়েরা দাদারা এখানে উপস্থিত আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 25 বছর সিপিএম এই রাজ্যে রাজত্ব করেছে, তার আগে 10 বছর রাজত্ব করেছে, গরিবদের জন্য একটা পরিকল্পনা করেছে। আপনারা বলুন তো গরিবদের জন্য একটা পরিকল্পনা করেছে? গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায়, আর কত লোক আজকে মার খেয়েছে। কারা বলতে চিট ফান্ডের রাজন করা? সিপিএম এর এনসিএম, ডিসিএম, সিসিএম নেতারা বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে এই গরিব মেহনতি মানুষ আর বিশেষ করে আমাদের মায়েদের জমাকৃত টাকাগুলি আত্মসাৎ করেছে ওই সিপিএম এর নেতারা। গরিবের জন্য কথা বলেন, গরিবের সরকার গরিবদের জন্য কোন পরিকল্পনা করেনি। বন্ধুগণ, গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। বিজেপি সরকার আসার পর 2018-তে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পর গরিবদের জন্য এই রাজ্যে এই বিগত 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। প্রায় 3,72,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক পরিবারের যারা গরিব অংশের মানুষ তাদের যদি গ্যাসের ব্যবস্থা করে থাকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সামাজিক ভাতা, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত ভাতা 2,000 টাকা করা হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো সরকার প্রতিষ্ঠার পর এই যারা গরিব মানুষ যারা ভাতা পায় তাদের ভাতা 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, যেটা সিপিএম এর আমলে 700 টাকা ছিল। আমাদের সরকার 2018-তে এসছে, আসার পর তৎক্ষণাৎ আমাদের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজনীতি বিপ্লব কুমার দেব, উনি বলছেন যে আমরা 2,000 টাকা করে ভাতা করে দেব। আমরা না করেছি যে একটু পরে বলুন সারা রাজ্যে একটা সার্ভে হোক, প্রকৃত যারা ভাতা পায় তাদেরকে বঞ্চিত করে সিপিএমরা ওই তাদের আত্মীয় পরিজন এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের বাড়িতে ভাতা বলি গেছে। চট করে 2,000 টাকা করে করবেন না, কারণ ভাতাগুলি ওই তাদের কাছে চলে যাবে। আপনারা বিশ্বাস করবেন না, এই রাজ্যে যখন সার্ভে হয় ভাতায় তখন 60,000 ভুয়া ভাতা প্রাপকের নামের তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। আপনারা বলুন তো কারা ভাতাগুলি পাইত? মনে ছিলেন না যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ভাতা দিত না, গরিবরা ভাতা দিত না। এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা তাদের আত্মীয় স্বজনের দিত। এলসিএম নেতা তাদের শ্বশুর বাড়িতে শ্বশুরে দিত, শাশুড়ি দিত, তারপরে ভাইগনা ভাগ্নি যা আছে সব দিত। আর সিপিএম এর নেতারা নিজের শালী রেখা করে ভাতা দিত। এর নাম কি জানেননি? স্বামী পরিত্যক্তা ভাতা। মনে ছিলেন না? আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রকৃত যারা ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর যারা ভুয়াভাবে 30,000 ভাতা যাতে গরিবদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ভুয়াইতে নিশ্চয়ই 400-500 ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নিরাশ করেন না, আমাদের সরকার কাউকে নিরাশ করে না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমাদের যিনি মন্ডল সভাপতি রয়েছেন ওনার উদ্যোগে আমরা আরো সরকারি ভাতা যারা বঞ্চিত হয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করবে। বন্ধুগণ, আজকে যেহেতু
কৃষক সভার নাম দিয়ে এই কিষাণ মোর্চার উদ্যোগে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। তাই কৃষকদের সম্বন্ধে আমার কিছু বলতে হয়। বন্ধুরা, আমরা জানি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এবং দর্শনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করেছেন যে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যে কৃষকদেরকে সম্মান দেওয়ার জন্য এই কৃষকদেরকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুগণ, যে ভাবতে পারেনি কোনদিন যে কৃষকদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বছরে ৬,০০০ টাকা ভাতা দেবে, সেটা কেউ কোনদিন ভাবতে পারেনি। আমরা সৌভাগ্যবান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ৬,০০০ টাকা ভাতা দেওয়ার কাজ করেছেন। আপনারা জেনে খুশি হবেন, এই রাজ্যে এখন পর্যন্ত প্রায় 2,49,339 জন কৃষককে এই ৬,০০০ টাকা করে ভাতা দিচ্ছে। তার জন্য এই সরকারের মোট খরচ হচ্ছে ৬৬,৮84,লক্ষ টাকা সরকারের ব্যয় হচ্ছে। বন্ধুগণ, আমরা কেউ কোনদিন ভাবতে পারিনি যে দেশের প্রধানমন্ত্রী আমাদের কৃষকদের যে ফসল বীমা যোজনা, আমরা ফসল করে থাকি, কিন্তু যে কোনো সময় অগ্নিসংযোগ হোক, পোকার কামড়ে হোক, আর বর্ষায় হোক, বন্যায় হোক, আমাদের কৃষকদের উৎপাদিত সামগ্রী নষ্ট হতে পারে। তাই দেশের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছেন। তার প্রিমিয়াম প্রতি কানিতে প্রায় 200 কোটি টাকা দেওয়ার কথা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন যে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, এই প্রতি কানিতে যেটা 200 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যে আপনারা জেনে খুশি হবেন, এখন পর্যন্ত মোট 13,00,000 প্রায় 90,000 কৃষককে এখন পর্যন্ত এই কিষাণ ফসল বীমা যোজনার আওতায় এনে প্রায় 9,42,75,75,000 টাকা এখন পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জানেন যে এই রাজ্যে যে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করার জন্য আমাদের রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1,03,023 জন কৃষকের কাছ থেকে ন্যূনতম 1,92,050 মেট্রিক টন ধান রাজ্য সরকার ভর্তুকি মূল্যে যে সহায়ক মূল্য রয়েছে সেটাতে ক্রয় করা হয়েছে। তার বাবদ প্রায় 371,39,00,000 টাকা এই কৃষকদের অ্যাকাউন্টে সেটা প্রদান করার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। কৃষকদের সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের সয়েল হেলথ কার্ড, কৃষকদের যে জমি, সেই জমিতে কি ফসল ফলবে তার যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার জন্য সয়েল হেলথ কার্ড, তার ব্যবস্থা আমাদের বিগত এই 6 বছরের সরকার 1,73,800 প্রায় 70টি সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্য সরকার করেছে। এফপিইউ, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, আমরা জানি এর মধ্যে আমাদের প্রায় 49টি ফার্মার এফপিইউ গঠন করে প্রায় 10,434 জন কৃষককে তার আওতায় এনে তাদেরকে যন্ত্রপাতি দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুরা, আগেই আমি বলেছি প্রথম দিকে যে আমি আর খুব একটা বেশি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টি সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। তার মূল কাজ হল সমাজের গরিব অংশের মানুষ, সমাজের মহিলা, সমাজের যুবক, সমাজের কৃষক, সমাজের শ্রমিক, সরকারি কর্মচারী প্রত্যেকের গ্যারান্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে, আর আমাদের রাজ্যের সরকার মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি দিচ্ছেন। কাজেই গ্যারান্টি যদি দিতে পারে তাহলে আমাদের মোদীজি দিতে পারে, আমাদের ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার দিতে পারে। বন্ধুগণ, তাই আগামী 26শে এপ্রিল আপনার এই পবিত্র ভোট দেওয়ার সময় অন্ততপক্ষে চিন্তা করবেন
যে এই খোয়াই এলাকায় 2023 হয়তো আমরা জিততে পারিনি। মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, সারা রাজ্য পরিবর্তনের দিকে এগিয়ে গেছে, কিন্তু খোয়াই পরিবর্তন করতে পারেনি। আমি জানি অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, আমি বলবো যে আপনাদের সেই সঠিক সময় এসে আগামী 26শে এপ্রিল ফুল ফুটিয়ে এই খোয়াই থেকে বলবো যে আপনারা যে কষ্ট করে এই রাজ্যের পরিবর্তনের জন্য আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষকে বোঝাতে হবে, মানুষকে বুঝতে দিতে হবে। আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ একত্রিত হয়েছে যে না, আমরাও চাই এই ভারতীয় জনতা পার্টি সরকার নির্বাহিত হোক। আর আজকের মহিলাদের উপস্থিতি দেখে আমি আরো বেশি আনন্দিত এবং আপ্লুত হয়েছি। এই কারণে, কারণ মহিলারা যখন, সমাজের মহিলারা যখন জাগ্রত হয়, তখন দেশের যে শান্তি, দেশের যে আমাদের পরিবেশ পরিস্থিতি পাল্টানোর জন্য এই মহিলাদের যে উপস্থিতি, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখবো যে আগামী 26শে এপ্রিল আমাদের পদ্ম চিহ্নে ভোট দিয়ে আমাদের যে প্রার্থী, আমাদের কৃতি দেবী দেববর্মন মহোদয়, যিনি রাজ পরিবারের কন্যা, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদনটুকু